ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। এএনএম জিএনএম এর মডেল আনসার কি তোমাদের পাবলিশ হয়ে গেছে, তাতে কটা ভুল রয়েছে, কটা কোশ্চেন উইথড্র হতে পারে, কবে ফাইনাল আনসার কি বেরোবে এবং রেজাল্ট কবে বেরোবে, এই সমস্ত কিছু ভিডিও শেষে বলবো। তার কারণ হচ্ছে আজকের যে ভিডিওটি সেটি একটু অন্যরকম, একটু তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে সাহায্য করবে। কারণ এই লম্বা জীবন রেসে তুমি কোন নার্সিংটা করলে ভালোভাবে জীবন কাটাতে পারবে, তার কারণ তোমার মতে মানে তুমি যে নার্সিংটা করতে যাচ্ছ সেটা তোমার জন্য কতটা ভালো, কতটা ফিট হচ্ছে, কয়েকটি বিশেষ প্যারামিটার নিয়ে আলোচনা করব। এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং তিনটে নিয়ে, যেমন ভ্যাকেন্সি কোথায় বেশি হয় এএনএম জিএনএম না বিএসসি নার্সিংয়ে, স্যালারি কোথায় কীরকম পাওয়া যায়, প্রমোশনের স্কোপ কোনটাতে বেশি কোনটাতে কম রয়েছে, কঠিন সিলেবাস কোনটা তিনটের মধ্যে, এবং কঠিন কাজ অর্থাৎ তুমি চাকরি পাওয়ার পর কোন জবে এএনএমে সহজ না, জিএনএম করা সহজ না, বিএসসিতে খুব কঠিন কাজ রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। হায়ার স্টাডির স্কোপ কোথায় রয়েছে, মেল নার্সিংয়ের জন্য কোনটা বেস্ট হবে, জিএনএম না বিএসসি নার্সিং, এবং স্কলারশিপ স্কোপ কোথায় বেশি রয়েছে, এই সমস্ত কিছু আলোচনা করব যাতে তোমরা একটা ডিসিশন দিতে পারো এবং সমস্ত জীবনটা এটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাটাতে পারো, তার একটা রাস্তা দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই আসি আমরা ভ্যাকেন্সিতে যদি যাই, তাহলে আমরা দেখব স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে যদি ভ্যাকেন্সি বেরোয়, স্টাফ নার্স হিসাবে ভ্যাকেন্সি বেরোয় বিএসসি এবং জিএনএম নার্সিং, এবং তুমি যদি দেখো প্রতি বছর অ্যাভারেজ 1200 থেকে 1500 মতো স্টাফ নার্স নেওয়া হয়। হয়তো প্রতি বছর রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট হয় না, যদি গ্যাপ হয়ে যায় 2-3 বছর বেরোয় তাহলে কখনো 5000, কখনো 6000, এমনকি 10,000 পর্যন্ত ও নোটিফিকেশান হয়েছে। অর্থাৎ ভালো একটা স্কোপ রয়েছে স্টাফ নার্স হিসাবে জয়েন করার। সেখানে জিএনএম এবং বিএসসি দুজনেই কিন্তু সমান এলিজেবল এবং দুজনেই কিন্তু সমান স্যালারিতে একই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং চাকরি করতে পারবে। এএনএমের ক্ষেত্রে ভ্যাকেন্সির তেমন কিছু গুরুত্ব নেই, তার কারণ এএনএম পাস করলে সঙ্গে সঙ্গেই চাকরি পেয়ে যাবে, তাই এখানে ভ্যাকেন্সি নেই এবং এখানে কিন্তু তুমি স্টেট গভর্নমেন্টেই পাবে বা প্রাইভেট সেক্টরে এর কিন্তু তেমন ভ্যাকেন্সি থাকে না বা এমন কিছু জবও পাওয়া যায় না বা দরকারও পড়ে না। তো এটা বললাম স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক বেরোয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে রেলওয়েতে, ব্যাঙ্কিংয়ে, এলআইসিতে, নানা রকম পিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, সমস্ত কিছুতে কিন্তু নার্সের জব বেরোয়, সেখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে বড় বড় নার্সিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোও কিন্তু তুমি চান্স পেতে পারবে, তুমি যদি বিএসসি করো বা জিএনএম করো একইভাবে অ্যাপ্লিকেবল হবে। তবে সেক্ষেত্রে বিএসসির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে মেনশান করা থাকে যে এখানে অনলি বিএসসি ক্যান্ডিডেট এলিজেবল, সেক্ষেত্রে শুধু বিএসসিরা করতে পারবে, জিএনএম করতে পারবে না। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বিএসসিরা কিন্তু জিএনএমের থেকে একটু হলেও এগিয়ে থাকছে। হ্যাঁ, এবার আসি প্রাইভেট সেক্টরের কথায়। প্রাইভেট সেক্টরে কিন্তু জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু দুজনেই এলিজেবল স্টাফ নার্স হিসাবে জয়েন করতে পারবে, কিন্তু স্যালারির ক্ষেত্রে একটু ডিফারেন্স রয়েছে বিএসসি এবং জিএনএম। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে বিএসসি নার্সিং করলে তুমি 20 থেকে 25,000 টাকা স্টার্টিং স্যালারি পাবে, এবং 2 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে সেটা 25 থেকে 35,000 টাকা বা তারও পরপর বাড়তে থাকবে। জিএনএমের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি কিন্তু প্রাইভেট সেক্টরে 15 থেকে 20,000 টাকার মতো হয়, যদি ভালো ইনস্টিটিউশনে জয়েন করো তাহলে কিন্তু হবে, বা যে ভালো ইনস্টিটিউশনে তোমরা পড়েছো সেখানে যদি জয়েন করো এই 12 থেকে 20,000-এর মধ্যে তোমার স্যালারি হবে, তারপর এক্সপিরিয়েন্স ওয়াইজ তোমার বাড়তে থাকবে। এএনএমের ক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টরে তো বলেইছি হবে না, তাই স্যালারির ব্যাপারে কিন্তু কিছুটা হলেও প্রাইভেট সেক্টরে বিএসসি নার্সিং এগিয়ে আছে। গভর্নমেন্ট সেক্টরে স্যালারির ক্ষেত্রে আমি একটু বলে দিই, বিএসসি এবং জিএনএম দুজনেই কিন্তু স্টাফ নার্স হিসাবে এলিজেবল, এবং সেখানে জিএনএমের ক্ষেত্রে গ্রেড 2-তে তারা জয়েন করবে। গ্রেড 2-তে যদি জয়েন করে তাহলে সেখানে 28,900 টাকা মতো বেসিক, তার সঙ্গে বর্তমান 14% ডিএ, 14% ডিএর সঙ্গে 12% এইচআরে, হ্যাঁ এইচআরে পাবে। এইচআরে পাওয়ার পর আবার 500 টাকা তারা মেডিকেল অ্যালাউন্স, এই সব নিয়ে প্রায় তারা পাবে জিএনএমের ক্ষেত্রে 37,700 টাকা মতো স্যালারি পাবে, হ্যাঁ জিএনএমের ক্ষেত্রে। হ্যাঁ, তার মানে তুমি বিএসসি করো বা জিএনএম
জিএনএম করো, স্টাফ নার্স হিসাবে তুমি 37,700 টাকা তোমার স্টার্টিং স্যালারি হবে। সেখানে এএনএম স্টেট গভর্নমেন্টে যদি জয়েন করে সেখানে তারা কিন্তু বেসিক স্যালারি পাবে 22,700 টাকা। সেখানে 14% ডিএ, 14% ডিএর পর সেখানে এইচআরে 12% 500 টাকায় নিয়ে সমান 29,400 টাকা মতো। অর্থাৎ এইখানে গ্যাপটা হয়ে যাচ্ছে স্যালারির প্রায় 7 থেকে 8,000 টাকার প্রথম স্টার্টিং স্যালারি গ্যাপ হবে। এবং এই টাকায় জয়েন করলে সে যদি তোমার মানে রিটায়ারমেন্টে প্রায় 92 থেকে 95,000 টাকা মতো স্যালারি পাবে, ড্র করতে পারবে যারা বিএসসি বা জিএনএম করবে। কিন্তু যারা এএনএম করবে তারা এই 29 থেকে বড় জোর 50 কি 55,000 টাকা মতো পাবে। তার একটা বিরাট প্রায় কাছাকাছি ডবলের স্যালারি ড্র করতে পারবে তুমি যদি জিএনএম বা বিএসসি নার্সিংয়ে করো এএনএমের ক্ষেত্রে। হ্যাঁ, এই একটা স্যালারির দিক দিয়ে কিন্তু অনেকটা জাম্প রয়েছে জিএনএম এবং বিএসসি নার্সিং এএনএমের থেকে। এবার দেখো, যদি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি যদি বিএসসি নার্সিং বা জিএনএম স্টাফ নার্স হিসাবে করো তাহলে সেখানে স্টার্টিং স্যালারি প্রায় 55,000 টাকা থেকে শুরু হয় এবং সেখানে প্রায় 1.5 লাখ টাকা 1.5 লাখ পার মান্থ স্যালারি যাবে তুমি যদি একটা বড় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ নার্স হিসাবে জয়েন করো। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারিটা অনেকটা স্টেট গভর্নমেন্টের থেকে হাই, তাই স্যালারির দিক দিয়ে কিন্তু বিএসসি এবং জিএনএম অনেকটা এগিয়ে রয়েছে। এবার আসি প্রমোশনের দিক দিয়ে। প্রমোশনের ক্ষেত্রে দেখো, স্টাফ নার্স হিসাব থেকে তুমি সিনিয়র স্টাফ নার্স হতে পারবে, সুপারভাইজার হতে পারবে, নার্স সুপারিনটেন্ডেন্ট হতে পারবে, নার্স ম্যানেজার হতে পারবে। অনেকগুলো গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে প্রমোশনের স্কোপ রয়েছে, যেটা বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিংয়ে থেকে হয়। তবে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে প্রমোশনের ব্যাপারটা কিন্তু অনেকটা এগিয়ে থাকে জিএনএমের থেকে। আর এএনএম করলে তেমন কোনো কিন্তু প্রমোশনের জায়গা নেই। এই স্যালারিতে তোমাকে যা 3% ইনক্রিমেন্ট প্রতি বছর, আর যদি পে কমিশন হয় সেইটাই বাড়তে থাকে, আর তেমন কিছু বাড়ার সুযোগ নেই। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে জিএনএমের থেকে একটু প্রমোশনের স্কোপ বেশি রয়েছে। তবে জিএনএমের ক্ষেত্রেও সিনিয়র নার্স বা নার্স সুপারিনটেন্ডেন্ট এটাও হতে পারে, তবে বিএসসি নার্সিংয়ে একটু বেশি প্রমোশন প্রেফার দেওয়া হয়। এবার দেখো, কঠিন সিলেবাসের ব্যাপারটা আসি। কঠিন সিলেবাস কিন্তু বিএসসি নার্সিং একটু ডিপলি পড়ানো হয় এবং বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এই দুটো কিন্তু তোমাকে ইংলিশে পড়তে হবে, এএনএম কিন্তু তোমার বাংলায় পড়তে পারবে। তাই যাদের ইংরেজিতে একটু কঠিন মনে হয় তারা ভাবছো যে জিএনএম বা বিএসসি নার্সিং ইংরেজিতে পড়ালে পড়তে পারবো না, একদমই নয়। যারা সমস্ত এইচএস পর্যন্ত সবাই বাংলায় পড়ে, তারপরে কিন্তু অনার্স পড়তে যায় যারা যখন সায়েন্সে, তার সাথে পুরোটাই কিন্তু ইংলিশেই পড়তে হয়। সব অনার্স কিন্তু ইংলিশে পড়তে হয়। তাই সেক্ষেত্রে তেমন অসুবিধা হবে না, প্রথম 1-2 মাস অসুবিধা হবে, তারপর কিন্তু তোমার সেটা ম্যানেজ হয়ে যাবে। সেই ইংলিশটা নিয়ে ভয় পেও না। সিলেবাসের দিক দিয়ে একটু ডিপলি পড়তে হয় বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং তার একটু কম পড়তে হয়। এএনএমে তেমন কিছু ডিপ সিলেবাস নেই, তাই এএনএমে কিন্তু সিলেবাস খুবই সহজ রয়েছে। এবার কাজের ক্ষেত্রে কঠিনতার কোথায় বেশি রয়েছে? দেখো, বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং কাজের ক্ষেত্রে কিন্তু প্রায় ইকুয়াল রয়েছে। এখানে কিন্তু হসপিটাল ডিউটি যেহেতু শিফটিং ডিউটি হয়, ডে ডিউটি হয়, নাইট ডিউটি হয়, সেখানে এএনএমের ক্ষেত্রে শুধুমাত্র ডে ডিউটি হবে, নাইট ডিউটির কোনো চান্স নেই। এবং এখানে 10টা থেকে 4টে বা প্রায় 3টে, 2:30টা, 2টার সময়ও মাঝে মাঝে চলে আসে, আমার বোনরা আছে আমি জানি। তাই এই ক্ষেত্রে এএনএমের ক্ষেত্রে তুমি সময় তোমার ফ্যামিলিতে অনেকটা সময় দিতে পারবে। বিয়ে থাকার পর তুমি তোমার ছেলে মেয়েকে মানুষ করার অনেকটা সুযোগ সুবিধে পাবে, অনেকটা সময় পাবে। কিন্তু সেক্ষেত্রে বিএসসি নার্সিং এবং জিএনএমের ক্ষেত্রে কিন্তু অনেকটা কাজটা কিন্তু কঠিন রয়েছে এবং নাইট ডিউটি থাকলে আরেকটু ঝুঁকি রয়েছে। এবং আরেকটি ব্যাপার রয়েছে যে জিএনএম বা বিএসসি নার্সিং করলে যে তোমার বাড়ির কাছে পেয়ে যাবে তা কিন্তু নয়, একটু দূরে হতে পারে এবং বড় শহরেও হতে পারে বা ছোটোখাটো শহরে হতে পারে যেখানে হসপিটাল রয়েছে। কিন্তু এএনএমের ক্ষেত্রে কিন্তু তুমি একদম তোমার বাড়ির কাছে, তোমার ব্লক যেখানে তুমি সেখানেই চাকরি পাবে, বাইরে থাকার কোনো দরকার পড়বে না। এখানে হয়তো বাইরে ভাড়া নিয়ে থাকার একটা ব্যাপার রয়েছে। তাই কাজের ক্ষেত্রে এইখানে কিন্তু নাম্বার কমে যাচ্ছে বিএসসি এবং জিএনএমের ক্ষেত্রে, সেখানে অনেকটা অ্যাডভান্টেজ পাবে কিন্তু এএনএম। এবার হায়ার স্টাডির ক্ষেত্রে স্কোপ দেখি, বিএসসি নার্সিং যারা করবে তারা হায়ার স্টাডি যদি আর 2 বছর এমএসসি করে নেয় তাহলে কিন্তু বিরাট স্কোপ রয়েছে। কিসের না, প্রমোশনের ক্ষেত্রে বিরাট স্কোপ রয়েছে এবং তুমি কিন্তু মাস্টার বা টিচার হতে পারবে। এখন যেভাবে নার্সিং কলেজ ছাতার মতো গজিয়ে উঠেছে, প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে নার্সিং কলেজ দিন দিন বাড়তে চলেছে, সেখানে তুমি যদি কলেজের লেকচারার বা প্রফেসর হয়ে যাও সেখানে প্রায় স্যালারি তুমি 55,000 টাকার প্রায় স্টার্টিং স্যালারি পাবে, 55,000 মতো। এবং তুমি যখন রিটায়ার হবে প্রায় 1.5 লাখেরও বেশি তুমি স্যালারি ড্র করতে পারবে তুমি যদি টিচার হয়ে যেতে পারো গভর্নমেন্টে। প্রাইভেট সেক্টরে একটু কম দেয়, কিন্তু প্রাইভেট সেক্টরেও প্রচুর স্কোপ রয়েছে টিচিং জবের জন্য। কিন্তু
তুমি যদি জিএনএম করো তাহলে কিন্তু তোমাকে আরও 4টা বছর তোমাকে লড়তে হবে। কীরকম? জিএনএম করার পর তুমি 2 বছরের পোস্ট বেসিক বিএসসি করবে, পোস্ট বেসিক বিএসসি করার পর আবার 2 বছরের জন্য তুমি এমএসসি করে নেবে। তবে টিচিং জবের জন্য এমএসসির পর তোমাকে বিএড করতে হতে পারে। তুমি যদি বিএসসি বা জিএনএম যাই করো না কেন বিএড করতে হবে। বিএড করলে কিন্তু তুমি টিচিং জবের জন্য এলিজেবল হয়ে গেলে সেখানে কিন্তু একটা ভালো স্যালারি ড্র করতে পারবে। কিন্তু বিএসসির ক্ষেত্রে সরাসরি আর 2 বছর এমএসসি করলে ভালো একটা স্কোপ রয়েছে। তাই হায়ার স্টাডির ক্ষেত্রে আমি বলবো বিএসসি নার্সিং অনেকটা এগিয়ে জিএনএমের থেকে। কিন্তু সেক্ষেত্রে এএনএমের ক্ষেত্রে কিন্তু কোনো হায়ার স্টাডির কোনো স্কোপ নেই, তোমাকে আবার সেই কিন্তু পরীক্ষা দিয়ে বিএসসি নার্সিং বা জেন পাস দিয়ে বিএসসি নার্সিং করতে হবে। এবার মেলের ব্যাপারটায় আসি। মেলরা কিন্তু আমি বলবো তাদের বিএসসি নার্সিংয়ে যাওয়া উচিত। যদিও গভর্নমেন্ট কলেজ নেই, প্রাইভেট কলেজ থেকে তুমি যদি বিএসসি নার্সিং করো তারপরে তুমি যদি এমএসসি নার্স করে নাও তাহলে কিন্তু তোমার টিচিং জবের কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। এবং মেলরা যেহেতু মোবাইল হতে পারে, অর্থাৎ সারা ভারতবর্ষ আরামসে ঘুরে বেড়াতে পারে, যেটা মেয়েদের ক্ষেত্রে হয় না, বা অনেক দিন পর্যন্ত তারা মানে কম্পিটিশানে থাকতে পারবে, তাদের কাছে এতটা চাপ থাকে না পরিবারের উপর যত মেয়েদের ক্ষেত্রে যেটা বিয়ে করানোর একটা চাপ থাকে। তাই মেলরা যদি বিএসসি করো বা জিএনএম করো তারপর পোস্ট বেসিক বিএসসি করে নাও তারপর এমএসসি করে নাও তাহলে তোমাদের কিন্তু টিচিং জবের ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে এবং বাইরে যেখানে ইচ্ছে গিয়ে তুমি কিন্তু থাকতে পারবে, যেটা ফিমেলরা হয়তো অতটা পারবে না বা সবাই পেরে ওঠে না। তাই মেলদের ক্ষেত্রে আমি যে বিএসসি নার্সিং করার এবং টিচিং লাইনে যাওয়ার একটা স্কোপ দেখতে পাচ্ছি খুব ভালো। এবং ভবিষ্যতে মেল নার্সিং কলেজও প্রচুর হবে এবং নার্সিং কলেজের সংখ্যা বাড়লে তোমার চাকরির বাড়বে। স্কলারশিপের ক্ষেত্রে দেখো, এএনএমের ক্ষেত্রে যেহেতু খরচটা খুবই কম, এখানে স্কলারশিপ তেমন কিছু নেই, প্রত্যেক মাসেই তুমি এমনি 500 টাকা স্টাইপেন্ড পাবে। বিএসসি এবং জিএনএমের ক্ষেত্রে সমস্ত রকম স্কলারশিপ রয়েছে। বিশেষ করে বিএসসি তুমি যদি করো, তুমি অনার্স পড়তে গেলে বা পাস কোর্সে কলেজে পড়তে গেলে যে স্কলারশিপগুলো পাও সমস্ত স্কলারশিপ তুমি বিএসসি করলে পাবে। হ্যাঁ, এবং আরেকটা কথা বলে দিই, তুমি যদি বিএসসি করো মানে অনার্স বা পাস কোর্স পড়ার পর যে পরীক্ষাগুলো দিতে পারো সমস্ত ডব্লিউবিসিএস, ইউপিএস, আইএস, আইপিএস সমস্ত পরীক্ষা কিন্তু বিএসসি করলে দিতে পারবে, যেটা জিএনএম যেহেতু একটা ডিপ্লোমা কোর্স সেটা করলে কিন্তু দিতে পারবে না। তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্রড স্পেকট্রাম রয়েছে বিএসসি নার্সিংয়ে এবং স্কলারশিপের ক্ষেত্রে ব্রড স্পেকট্রাম রয়েছে বিএসসি নার্সিংয়ে। জিএনএমেও স্কলারশিপ রয়েছে, এএনএমে স্কলারশিপের কোনো প্রয়োজন নেই। তো এই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এর ক্ষেত্রে আমি যদি নার্সিং হিসাবে স্কোর দিয়ে বিরাট ফিউচার রয়েছে বিএসসি নার্সিংয়ে, তারপরে বলবো জিএনএম নার্সিং এবং সর্বকনিষ্ঠ বলবো এএনএম নার্সিং আমার মতে। কিন্তু যাদের চাকরির ইমিডিয়েট দরকার, যাদের বয়স একটু বেড়ে গেছে বা যাদের বিয়ে হয়ে গেছে যে সকল মেয়েদের, তাদের ক্ষেত্রে কিন্তু এএনএম চলে যাওয়া বেটার হবে। কারণ জিএনএম বা বিএসসি নার্সিং করে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা কঠিনতা রয়েছে, যেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব যে কি কাঠিনতা রয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কস কত কীভাবে রয় এবং রিটেন এক্সাম ভবিষ্যতে হবে কিনা সেই নিয়ে একটা ভিডিও আগামী দিনে আসছে, সেই নিয়ে আলোচনা করব। এবার বলি এএনএম জিএনএম যে মডেল আনসার কি বেরিয়েছে, সাথে মতো 4টে মতো আমি যা দেখলাম ভুল বেরিয়েছে, অর্থাৎ 4 নাম্বার তোমাদের বাড়তে চলেছে। এবং ফাইনাল আনসার কি খুব সম্ভবত সেপ্টেম্বরের 5 তারিখ বেরিয়ে যাবে এবং 6 তারিখ খুব সম্ভবত রেজাল্ট বেরোবে, এরকম একটা আশা আমি করছি। এটা কিন্তু কোনো নিউজ নয়, এটা আশা করছি, দেখা যাক কী হয়। সবার জন্য ভালো খবর আসুক এই আশা করব। বেস্ট অফ লাক।